দেখতে গিয়ে দেখি যে আর একটা বিশাল ক্ষেত্র এটা। তো সবগুলি এবং যেটা বললো যে সঙ্গীতের ক্ষেত্রে তার যে অবদান এটা বুঝো। এখন আমাদের যে ৫ জন যে পঞ্চ কবিদের বলা হয় যে আহ ইয়ে ডিএল রায়, রবীন্দ্রনাথ, তারপরে নজরুল, রজনীকান্ত, অতুল প্রসাদ ইত্যাদি এদের কথা বলা হয়। এবং এরা এর আগে সেগুলি আমি একটু পরে কথা বলবো। এরা যে সঙ্গীতের একটা দিগন্ত উন্মোচন করেছে এবং সেই ক্ষেত্রে দেশাত্মবোধক হোক, মানবতাবোধ হোক বা সেখানে মানবিক সম্পর্ক, সম্বন্ধ, প্রেম, ভালোবাসা নানা দিক থেকে সেগুলি এনেছে এবং সুরের বৈচিত্র্য সৃষ্টি করেছে। এবং সেই ক্ষেত্রে যেমন নজরুল অনেকগুলি রাগ রাগিনী সৃষ্টি করেছে। চাই না কি কর তোমরা পড়াইছে না এগুলি। এখন সেই সব বিষয় এগুলি আমরা ওই সময় এতটা আনতে পারি নাই। তারপরেও আমরা চেষ্টা করেছিলাম যে বিষয়টা নিয়ে আসার। তার বড় কথা হলো যে রবীন্দ্রনাথকে নিয়ে যে আমরা একটা আলোচনা হয়েছিল এই ইয়েতে, মানে কি বলে এই জায়গাটার নাম, ঝিনাইদার, সরি যে আমাদের নগর এলাকা সিরাজগঞ্জের পাশে একটা এলাকা শিলাইদহ। শিলাইদহতে একটা অনুষ্ঠান হয়েছিল, আমাদের চারণ সাংস্কৃতিক কেন্দ্র থেকে একটা টিম গিয়েছিল শিলাইদহতে। তখন একটা ইয়ে হয়েছিল যে এরশাদের আমলে, তখন এরশাদ এই ইয়ে করলো, দুইটা জিনিস ঘটেছিল তখন। একটা হলো যে রবীন্দ্রনাথকে নিয়েও নানান ধরনের একটা ইয়ে ছিল যে তার শিলাইদহতে আছে ওই যে শিলাইদহতে তখন একটা বিশাল এলাকা, সেগুলি রবীন্দ্রনাথের জমিদারি আমলে যেগুলি ছিল এই কুটিবাড়ির সম্পত্তি, সেগুলি সব দখল টখল হয়ে যাচ্ছে। তো ওই সময় আমরা এটা প্রোগ্রামটা করেছিলাম ওখানে, কিন্তু প্রথম একটা ধারণাই ছিল না। তো আমি মনে করলাম যে সাধারণ মানুষের রবীন্দ্রনাথের উপরে আলোচনা, এ তো অনেক জটিল আলোচনা হয়তো হয়ে যেতে পারে, কিভাবে যে কথাগুলি ভাবতে পারতেছিলাম না। কিন্তু একটা ওই পরে বাবু গেছিল, মাহমুদুর রহমান বাবু, তার টিম নিয়ে তারা গান সঙ্গীত ইয়ে করবে, তো বললো যে এটা তো এই ১ ঘন্টা ২ ঘন্টা শেষ হয়ে যাবে, তারপরে তো আলোচনাটাই বেশি ইয়ে করার দরকার। ওখানে কলেজের শিক্ষকরা তারা বললেন যে আমরা ছাত্রদের বলবো তারা যেন উপস্থিত থাকে। আর একটা প্রচারও দিয়েছিল, ওরা মাইকে প্রচার দিয়েছিল। তারপরে তো আমরা ওখানে গিয়ে রবীন্দ্রনাথের উপরে যে আলোচনা শুরু করলাম। কিন্তু একটা জিনিস দেখলাম যে অল্প কিছুক্ষণের মধ্যেই ১ ঘন্টার মধ্যে দেখা গেল পুরা মাঠ রবীন্দ্রনাথ, ওই যে কুটির, শিলাইত কুটির, যেটা কুটিরের সামনে একটা জায়গা আছে, সে পুরা জায়গা ভর্তি হয়ে কলেজের মাঠটাতে লোক ভর্তি হয়ে গেছে। তখন চিন্তা করলাম যে রবীন্দ্রনাথের উপরে লেখাপড়া, রবীন্দ্র কাব্য এগুলি কি পড়ছে নাকি? বেশিরভাগ লোকই পড়ে নাই, কিন্তু তারপরেও আকর্ষণটা কিরকম এটা আরেকবার বুঝতে পারছিলাম যখন খাজা শাহাবুদ্দিন, তখন তথ্যমন্ত্রী পাকিস্তানের, সে রবীন্দ্রসঙ্গীত বন্ধ করছিল। রবীন্দ্রসঙ্গীত বন্ধ করার ঘোষণা দেওয়ার পরে তখন বলা হয়েছিল, ছাত্ররাও চিন্তা করলো কি করা যায়, একটা প্রতিবাদ করা দরকার। এর মধ্যে কিছু ইয়ারা বললো যে এটা আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে করি, বাইরে গিয়ে লাভ নাই, কারণ রবীন্দ্রনাথের এই কাব্য সাহিত্যকে সাধারণ মানুষ অত ধারণা রাখে না, ফলে সেটা নিয়ে কোনো কাজ হবে না। তারপরে শেষ পর্যন্ত তারা বললো না, আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরে যাতে পাবলিকলি একটা আওয়াজটা যায় সেটা চেষ্টা করি। প্রথমে একটা ইকবাল হল থেকে ওরা, এখন যেটা সার্জেন্ট জরুল হল বোধহয়, সেখান থেকে মিছিল বেরোলো বিশ্ববিদ্যালয়। যখন এই সরকারি কোয়ার্টার ছিল তখন এই আজিমপুরে, এটা ক্রস করার আগে মানুষ যুক্ত হওয়া শুরু করলো এবং এরপরে নিউ মার্কেটও যায় নাই। তারপরে মিছিল ১-১.৫ কিলোমিটার লম্বা মিছিল, সব মানুষের মধ্যে খালি যুক্ত হচ্ছে ক্রমাগত। এটা পরে শেষে এটা বললো যায় যে ঘটনাটা কি, এরা কি রবীন্দ্রনাথের এই কাব্য সাহিত্য পড়ছে নাকি? বিষয় সেটা না, বিষয় হলো মানুষ মনে করছে রবীন্দ্রনাথের উপর আক্রমণ মানে বাঙালিদের উপর আক্রমণ। এইভাবে মানুষের কাছে বার্তাটা গেছে, নাহলে এইভাবে হাজার হাজার মানুষ এভাবে যে মিছিলে যুক্ত হইতো না। এবং তারপরেই কিন্তু গভর্নমেন্ট বুঝতে পারলো, ওরা মনে করছিল যে রবীন্দ্রনাথ এটা হলো মধ্যবিত্ত শিক্ষিত বুদ্ধিজীবীদের ব্যাপার, এটার সঙ্গে মানুষের সংযোগ নাই। কিন্তু যখন এই প্রতিবাদটা পরে বিভিন্ন জেলায় এবং কলেজ এগুলি থেকে ছাত্ররা নামলো, মানুষ যুক্ত হয়ে গেল, তখন ওরা বুঝতে পারলো যে না, এটার সঙ্গে আসলে ব্যাপক মানুষের সংযোগ আছে, ফলে এটা করতে গেলে বিপদ হবে। তখন আবার উঠে পড়লো। এটা আবার জানা ছিল আগের ঘটনাটা, কারণ আমরাও তখন ওই মিছিলে
যাওয়ার চেষ্টা করেছিলাম। আবার এখানে যখন শাহজাদপুরে গিয়েও দেখলাম যে প্রচুর মানুষ, এরা সব এদের একটা হলো আমাদের এলাকায় রবীন্দ্রনাথ আসছিলেন, এখানে তার জমিদারি কুঠি বাড়ি তৈরি করেছিলেন এবং এখানে তার স্মৃতি আছে, এগুলির একটা গৌরব আছে তাদের। সেটার কারণেও এইভাবে দলে ব্যাপক মানুষ এসে হাজির হয়েছে। এখন ওখানে শুরু করা কি কি দিয়া আলোচনাটা করা যাবে, তখন উনি যে কাব্য রচনা করেছেন, ছোট গল্পগুলি লিখেছেন, কবিতা রচনা করেছেন, এগুলির উপরে যে শাহজাদপুরে উনি যখন আসতেন সেই বজরায় করে এসছেন, সেখানে লিখেছেন, ওখানে যখন কুঠি বাড়িতে ছিলেন সেখানে লিখেছেন। তারপরে বিশেষ করে ওই যে পোস্টমাস্টার, তাহলে সে পোস্টমাস্টার একজন মানুষের সঙ্গে আসতো কথাবার্তা বলার জন্য। তারপরে যে সে কি করবে, একা মানুষ ওখানে, উনি কবিতা লেখে, ইয়ে লেখে, আর কথা বলার লোক তো দরকার। তারপরে এই পোস্ট মাস্টারের গল্প যেটা, এটা ওই পোস্ট মাস্টারে দিছে, ও তো দেখে হতবাক যে তার তার সেও তো একজন পোস্ট মাস্টার, তাকে কেন্দ্র করে না, মানে সেই ইয়েতে যে গল্পটা উনি লিখছেন সেটা তো হতবাক হয়ে গেছে। এরকম ঘটনা আছে ওনার অনেক। এগুলি ওই এলাকার মানুষের মধ্যে একভাবে একটা ইয়ে ধারণ তারা মনে করে। তারপরে তো আলোচনা আমি দেখলাম যে মানুষ তার উঠে টোটে না, বুঝুক আর না বুঝুক, মনে করলাম যে ঠিক আছে, কিছু বিষয় এখানে আমরা আলোচনা করি। এটা করতে করতে প্রায় আলোচনাই চললো প্রায় 8টা 8:30 বেজে গেল। এরপরে ওরা গান গাওয়া শুরু করলো, আহ, এবং এটা চলছিল 11:30 পর্যন্ত রাত্রে। এবার একটা মানুষ উঠতেছে না। তো ওদের বললাম যে না, মানুষ যেহেতু আছে, বসে আছে, তো এগুলি কন্টিনিউ করো। এবং 11:30 পর্যন্ত ওখানে অনুষ্ঠানের পরে তারপরে আমরা ওখান থেকে ঢাকা দিয়ে রওনা ছিলাম। একটা মাইক্রোবাস, মাইক্রো না, ওই যে কোস্টার যেগুলি আছে 20-30 সিটের, একটা ভাড়া করে নিয়ে গেছিলাম আমরা, এবং ওইটা নিয়ে আবার ব্যাক করেছি। এই তো যেটা বলতেছিলাম যে আমরা আজকে আমি ওই বিষয়ের উপর বেশি আলোচনা করবো না এই জন্য যে এটা নিয়ে আলোচনা করতে গেলে এরকম অল্প সময়ের মধ্যে বা সুনির্দিষ্টভাবে প্রত্যেকটা বিষয় আলোচনা করা কঠিন হয়ে যায়, সম্ভব না। এর মধ্যে আমরা যখন ছাত্রদের শিক্ষা সম্মেলনটা আমরা করেছিলাম, খেয়াল আছে আপনাদের? 99 সালে বোধহয়, না? 99-তে আমরা শিক্ষা সম্মেলন করেছিলাম। শিক্ষানীতি শিক্ষার সংকটের উপর আমরা পুস্তিকা প্রকাশ করি, করার ভিত্তিতে সেগুলি তখন সারা দেশে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মধ্যে, শিক্ষাবিদদের মধ্যে বিলি হয়। প্রায় 40 থেকে 45 হাজার কপি 2 মাসের মধ্যে বিক্রি হয়ে গিয়েছিল। তার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে 6 দিন এই সম্মেলন হয়েছিল, এবং এখানে 136 জন বোধহয়, মনে হয় 126 বা 136 জন শিক্ষাবিদ, বিভিন্ন স্তরের মানুষ, তারা আলোচনা করেছে। এবং এর মধ্যে বাইরের ভারতের শিক্ষানীতি প্রণয়ন কমিটির একজন সদস্য তিনি এসেছিলেন। ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ওনার আসার কথা ছিল, এবং উনি অসুস্থ হয়ে যাওয়াতে তখন উনি আসছিলেন। আর আমাদের দেশের যত নাম করা শিক্ষাবিদ যারা ছিলেন, এর মধ্যে প্রায় সবাই উপস্থিত হয়েছিলেন। এবং এটা 6 দিন ব্যাপী এই শিক্ষা সম্মেলন আমরা করি। কারণ এর আগে অন্য কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই ধরনের সম্মেলন হয় না। একটা করেছিল ছাত্র শিবির। ছাত্র শিবির এই ধরনের একটা শিক্ষা সম্মেলন নামে একটা পুস্তিকা প্রকাশ করে। সেই পুস্তিকা আর এর মধ্যে একটা শিক্ষা বার্তা, সেটা হলো ওই একজন শিক্ষক, কি নাম, যে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, আহ রাশেদা, রাশেদা, উনি এটা শিক্ষা বার্তা প্রকাশ করেন। সেখানে কিছু কিছু বিষয় ছিল, এর বাইরে ছিল না। আমরা এই সম্মেলন যখন করলাম, 6 দিনের এই সম্মেলনে, সেটা যেটা বললাম আগে, এরপরে শিক্ষক ফোরাম একটা গড়ে উঠলো, সারা দেশে এটা শাখা দ্রুত বিস্তৃতি লাভ করেছিল। আর এখানে যে আলোচকরা প্রায় 126 বা 100, আমার একটা খেয়াল নাই, আমরা শিক্ষা সম্মেলনে একটা স্মারক গ্রন্থ প্রকাশ করেছি। এই সবার বক্তব্য, এই 126 জনের বক্তব্যটার মধ্যে আছে। সেগুলি তখন আমরা, এখন আমাদের এখনকার জেনারেশনের যে কমরেডরা দলের সঙ্গে যুক্ত আছেন, তাদের কাছে সেটা নাই, বা সেগুলি সংগ্রহে হয়তো আছে। আমার মনে হয় যারা একটু আগ্রহী তারা এটা সংগ্রহ করে নিতে পারেন, তারা পুরো দিতে পারবে কিনা আমার মনে হয় না, সেই পরিমাণ বই হয়তো নাই। এরপর আমরা ওখানে ঘোষণা একটা করেছিলাম যে আমরা একটা সাংস্কৃতিক সম্মেলন করব। সাংস্কৃতিক সম্মেলনটা করার ব্যাপারে তাহলে তার জন্য একটা যে সংস্কৃতি এবং সাংস্কৃতিক আন্দোলন, এইটা একটা টাইটেল দিয়ে একটা বুকলেট করার কথা ছিল। এবং সেটা করে তার ভিত্তিতে বাংলাদেশের এবং প্রয়োজন হলে বাইরের থেকেও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষরা আছেন, তাদেরকে আমরা দাওয়াত দিব, দিয়ে আমরা এই